স্বামীর থেকে টাকা নেয়নি, বরং মডেলিং করেছিল আর মডেলিং করে টাকা জমিয়েছিল। আই থিঙ্ক ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, আর কেউ জানে এখানে নিতার ব্যাপারে? ওই গজেন্দ্র বাবুকে জিজ্ঞেস করতে পারে। তোমাকে শেখাচ্ছি, বল কেমন করে করবে। ফিঙ্গার্স এই রকম, হ্যাঁ এইরকম। এবার এটাকে পুরো উপরে তুলবে, ঠিক আছে? যাও। গজেন্দ্রবাবু, ইয়েস। আমরা সিআইডি অফিসার। নিতার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আমাদের। আগে বলুন, নিতার ব্যাপারে কি জানতে চান আপনারা? আপনি হয়তো এটা জানেন না, কিন্তু নিতাকে খুন করা হয়েছে। খুন হয়ে গেছে? কখন, কিভাবে? সেটাই জানার চেষ্টা করছি আমরা। আপনি যা কিছুই জানেন নিতার সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? আগে নিশ্চয়ই। নিতা আমার খুব ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, একটু কম কথা বলতো, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেনি যে ও চিন্তায় ছিল। আচ্ছা, এখানকার বাকি সমস্ত স্টুডেন্টদের সঙ্গে ওর কিরকম সম্পর্ক ছিল? এবার ভালোই ছিল, বাকি স্টুডেন্টসরা ওকে পছন্দ করতো না। এই লোকটাকে দেখেছেন কাছাকাছি ঘুরতে? হ্যাঁ, এই তো সবসময় এখানেই আসতো। এমনকি নিতাও মাঝে মাঝে ওর সঙ্গে বেরিয়ে যেত। কালকেও এসেছিল। এই বীরের সঙ্গে দেখা করতেই হবে। আচ্ছা, এখানে যে বাকি স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। স্যার, নিতা যখন থেকে এখানে জয়েন করেছে ও আমাদের থেকে আলাদাই থাকতো। আচ্ছা, ও আপনাদের সঙ্গে কথাও বলতো না? কথাবার্তা বলতো, কিন্তু ওর মধ্যে এতটা অ্যাটিটিউড ছিল যে ওর মনে হতো যে ও সব থেকে ভালো প্লেয়ার, আর আমরা তো কিছুই না। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমরা সবাই পার্টি করছিলাম, তো আমি ওখানেই ছিলাম। আর নিতা কোথায় ছিল? ও ওখানে ছিল না। ও মনে হয় ছিল হয়তো ফেভারিট কোচের সাথে। ফেভারিট? কেন? অ্যাকচুয়ালি গজেন্দ্র স্যার নিতাকে লাইক করতো, আর ওকেই সব থেকে ভালো প্লেয়ারও ভাবতো, ওকে এক্সট্রা ক্লাসও করাতো, আর এমনকি ওকে সব থেকে বেস্টও ভাবতো। স্যার, আমাদের কোচের নিতাকে ভালো লাগতো, তাই জন্যই ওকে বেশি শেখাতেন। আর ওর বয়ফ্রেন্ডকে হিংসা করতো। স্যার, আসলে উনি সব দিক থেকে ওর হেল্প করতেন, আর তার জন্যই হয়তো ওকে অনেক স্পেশাল একটা লকার দিয়েছিল। লকার? স্যার, এই হলো চাবিটা, এই নিন। এর একটা কপি ওই স্যারের কাছেও থাকে। আসলে ওই বাচ্চাদের সারপ্রাইজ চেকিং এর জন্য রাখতে হয় আর কি। এ তো শিব। অভিজিৎ, এর মাথায় চোট লেগেছে। এই দেখো, মনে হচ্ছে কোনো জিনিস দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে ওর মাথায়। স্যার, এই লোকটা তো এখানে কালকে ঘুরছিল যখন আমরা প্র্যাকটিস করছিলাম। নিতা ওকে দেখেছিল, আরও বীরকেও বলেছিল এর ব্যাপারে। এর সঙ্গে বীরের তো ঝগড়া হয়েছিল, আমিও দেখেছিলাম। স্যার, হ্যাঁ পুরবী? এই ভেঙে যাওয়া হেলমেট আর অস্ট্রেলিয়ার 2টো টিকিট পাওয়া গেছে নিতা আর বীরের নামে। এই বীর নিতার সঙ্গে অস্ট্রেলিয়াতে পালানোর প্ল্যান করেছিল। এগুলো কি? হ্যাঁ, এই ফটোগ্রাফ দেখতে পাচ্ছ? আর এই 2টো টিকিট, এসব দেখার পরেও তুমি বলবে যে তোমার সঙ্গে নিতার অ্যাফেয়ার ছিল না? স্যার, আমি বললাম না যে আমরা দুজন ভালো বন্ধু ছিলাম? এই চুপ! মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। নিতার তুমি বন্ধু ছিলে? হ্যাঁ, ভালোই যদি বন্ধু ছিলে এরকম কেন ছবি তুললে? বলো, কেন তুমি মেরেছো শিবকে? কেন মেরেছো? শিবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল তো? হ্যাঁ, কে? আর ওই ঝগড়ার জন্য শিবকে মেরে দিলে? হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। না স্যার, আমার ঝগড়া হয়েছিল শিবের সাথে, কিন্তু আমি ওকে মারিনি। হ্যাঁ, মানে ঝগড়া হয়েছে তোমার সঙ্গে, আর ওকে মেরেছে অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার, হতে পারে। ওকে খুন করে তুমি অন্য কাউকে ফাঁসাচ্ছ? হ্যাঁ, ঠিকঠাক বলো, কি হয়েছিল কাল রাত্রে? স্যার, সত্যি তো এটাই যে আমি নিতাকে খুব ভালোবাসতাম, কিন্তু স্যার আমি শিবকে মারিনি। আমি তো শুধু ওকে হুমকি দিয়েছিলাম। হোয়াট ইজ এর প্রবলেম নিতা? স্যার, আমার 1 মিনিটের ব্রেক চাই। আরে কেন চাই তোমার ব্রেক? কি হয়েছে তোমার? কি হয়েছে? চোট লেগেছে নাকি? স্যার, আমার চোট লাগেনি, জাস্ট হেলমেটটা ভেঙে গেছে, আমি রেখে আসছি।
আর ইউ ওকে? আর ইউ ওকে? বীর, হ্যাঁ? ওইদিকে দেখো, ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে বাদল ওকে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। অনেক দিন ধরে আমার পিছু নিয়েছে। আমি দেখছি। হ্যালো, ওই কে তুই? আর এখানে কি করছিস? শুনতে পাচ্ছিস না নাকি? লুকি লুকি কি দেখছিলিস? চল বেরো এখান থেকে, বেরো। আর একটা কথা শুনে রাখ, দ্বিতীয়বার এখানে দেখতে পেলে না প্রাণে মেরে দেবো তোকে। চল বেরো। স্যার, আমি ভেবেছিলাম শিবকে বাদল আমাদের পিছনে লাগিয়েছিল, আর তাই আমরা দেশ ছেড়ে চলে যেতে চাইছিলাম স্যার। তারপর তোমার সঙ্গে শিবের দেখা হয়? না স্যার, তারপর আর শিবকে আর দেখিনি আমি ওকে ওখানে ছেড়েই চলে গেছিলাম। আর নিতা কোথায় গেছিল তারপরে? স্যার, আমার আর শিবের ঝামেলা নিয়ে ও খুবই চিন্তিত ছিল স্যার। ও ভেবেছিল যে শিব বাদলকে সবকিছু বলে দেবে, আর তারপর বাদল ওকে বিরক্ত করবে। সেই জন্য ও বাড়ি চলে গিয়েছিল হয়তো। আর নিতা বাড়ি চলে যায়। আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে তুমি এই শহর ছেড়ে। অভিজিতের বডিটা তো আমি খুব ভালো করে চেক করেছি, কিন্তু এর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত নেই, আর শরীরে কোথাও কোনো বিষের ট্রেসও পাইনি। ডক্টর সালুখে, এটুকু বলার জন্য আপনি আমাদের এখানে ডেকে আনলেন? না মানে আমি বলতে চেয়েছিলাম যে ভেবেছিলাম নতুন কিছু বলবেন। নতুন কিছু জানতে পারবে, আগে তো একটু নিঃশ্বাস নাও। আরে আপনি বলুন স্যার। অভিজিৎ, এর মৃত্যু ঠিক তখনই হয়েছিল যে সময় নিতার খুন হয়। আচ্ছা, নিতার আর শিবের খুনি কি এক হতে পারে। আর মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ এর মাথায় লাগা আঘাতটা। এসো দেখাচ্ছি। মাথার এই জায়গাটায় কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে এই যে এখানকার হাড়টা ভেঙে গেছে, আর এটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। স্যার, মানে প্রথমে খুনি নিতাকে মেরেছে, আর তারপরে নিতাকে মারার সময় এ হয়তো দেখে নিয়েছে, তাই একেও মেরে দিয়েছে। হতেও পারে। আরো একটা কথা অভিজিৎ। সেটা কি? আরে ভাই, একটু অপেক্ষা করো না। অভিজিৎ, নিতার শরীরে আমরা অদ্ভুত কিছু চিহ্ন পেয়েছি। ডক্টর সালুখে, এরকম চিহ্ন আগে তো কখনো দেখিনি। আর দেখবেও না। আরে ভাই, এগুলো সব ভেতরকার জিনিস, বাইরের জিনিস নয়, বুঝলে? এই দেখো, এই এর শরীরের ওপরের দিকে এই চিহ্ন রয়েছে, কাঁধে, কোমরে, পিঠে। এই দেখো, ভালো করে দেখো। আর সবচেয়ে বড় কথা অভিজিৎ, এই চিহ্নটা যাই হোক, এই চিহ্নটার উপর আমি ভিনিগারের ট্রেস পেয়েছি। ভিনিগার? ব্যাপারটা কি বলুন তো স্যার। অভিজিৎ, ভিনিগার দিয়ে আঘাতের চিহ্ন লুকোনো সম্ভব। ভিনেগার তার মানে হলো সিরকা? আগে হ্যাঁ, ঠিকই। এতেও কাজে লাগে? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে যেখানে এই চোট আছে সেখানে সেখানে এই চিহ্ন বহুবার দেখা গেছে, বহুবার, বুঝলে? মানে স্যার, একে কেউ রোজ মারতো? স্যার, এটা খুবই জঘন্য কাজ। বিচারি মডেল ছিল, তাই আঘাত লুকোনোর জন্য ভিনিগার ইউজ করতো। স্যার, স্যার ওই ব্যাংক থেকে বলছিল যে বাদল শিবের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিল। স্যার, এবার তো পুরো বোঝাই যাচ্ছে বাদল শিবকে টাকা দিয়েছিল নিতার ওপর নজর রাখার জন্য, আর যখনই ও বুঝতে পেরেছে নিতা ওকে ছেড়ে দিতে চাইছে, ওকে মেরে ফেলেছে। এই বাদল অনেক কিছু লুকোচ্ছে আমাদের কাছে। ওকে বিউরোতে ডাকো। বাদল, বলো বলো, তুমি তোমার স্ত্রী নিতাকে মারতে, অত্যাচার করতে। স্যার না স্যার, স্যার স্যার এই একদম মিথ্যে কথা স্যার। ওই ডিটেকটিভ শিব, ওর অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার করেছিলে কয়েকদিন আগে, কেন? শিব স্যার, ও হ্যাঁ, ওই শিব, প্রাইভেট ডিটেকটিভ শিব। ওকে তুমি টাকা দিয়েছিলে নিতার ওপর নজর রাখার জন্য। ও কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি কাজ করে, সেই জন্য। আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর চাইছি। আর হ্যাঁ, শিবের ফোন থেকে আমরা সমস্ত ডেটা পেয়ে গেছি। শেষবার তোমার সঙ্গেই কথা হয়েছিল ওর ফোনে। স্যার, আপনারা শুধু শুধু সন্দেহ করছেন আমার ক্লায়েন্টকে। যেদিন নিতা দেবীর খুন হয়েছিল সেই সময় বাদল স্যার একটা বিজনেস মিটিংয়ে ছিল। হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো আপনারা দেখতে পারেন। আরে উকিল বাবু, এসব আপনি কি দেখাচ্ছেন আমাদের? এরকম মিথ্যে স্টেটমেন্ট আমরাও আপনাকে দেখাতে পারি। এগুলো আপনার কাছে রাখুন। অভিজিৎ, এই উকিল পুরো রেডি হয়ে এসেছে এসব স্টেটমেন্ট নিয়ে।
ও জানতো যে আমরা বাদলের কাছে নিতার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। শুধু শুধু কষ্ট করলেন আপনি উকিল বাবু, কারণ আমরা আপনার ক্লায়েন্ট বাদলকে একবারও তো খুনি ভাবিনি। উকিল সাহেব, আপনিও যা খুশি বলে দিচ্ছেন। স্যার স্যার আমি মানছি যে আমি শিবকে হায়ার করেছিলাম, ওর অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করেছিলাম, কিন্তু স্যার আপনারা এটা বিশ্বাস করুন, না আমি আমার স্ত্রীকে মারতাম, না আমি ওকে খুন করিয়েছি। লাস্ট শিবের সঙ্গে কি কথা হয়েছিল? স্যার ওই স্যার এই আমার কাছে রেকর্ডিং আছে, কারণ আমিই বলেছিলাম যে যা কিছু কথা বলবেন রেকর্ড করে নেবেন। এই যে মিস্টার বাদল, আপনি আমার সাথে এক্ষুনি দেখা করুন, কারণ আমার প্রাণে ঝুঁকি আছে আর আমি আপনাকে কিছু বলতেও চাই। স্যার এরপর আমি ওর সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ও ফোনই ধরেনি। এই কথাটা তুমি আগে কেন বলনি পুলিশকে? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এটাও তো হতে পারে যে ও তোমার সম্পর্কে কিছু জানে, হ্যাঁ? সেই কারণে তুমি ভয় দেখিয়ে ওকে দিয়ে রেকর্ডিংটা করিয়ে নিয়েছো। তারপরে ওকে মেরে ওই ক্রিকেট গ্রাউন্ডে ড্রেসিং রুমে ওর লাশটাকে লুকিয়ে দিয়েছিলে যাতে কারো তোমার উপর সন্দেহ না হয়। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই স্যার, যতক্ষণ না আপনাদের কাছে উপযুক্ত প্রমাণ। মেরে আমরা কথা বলি না উকিল বাবু, উপযুক্ত প্রমাণ চাইছেন তো সেটা খুব তাড়াতাড়ি আপনার সামনে পেশ করা হবে। এখন আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ, চলুন স্যার। কড়া নজর রাখো এদের ওপর। দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে, হয় বাদল না হয় বীর। স্যার এটা বাদল করেনি, ওই জন্য তো শিবের রেকর্ডিং করেছে যাতে অন্য কাউকে ফাঁসাতে পারে। স্যার, খুনি এই বীরও তো হতে পারে, কারণ ও নিতাকে ভালোবাসতো। তোমরা এটা কেন ভাবছো না যে খুনি গজেন্দ্র হতে পারে, ওই কোচ? কারণ ও তো একতরফা ভালোবাসতো নিতাকে। স্যার আমার মনে হয় এটা বাদলই করেছে। স্যার আপনি নিতার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখেননি? ডক্টর সানুংখেও তো বলেছে কেউ ওকে রোজ মারধর করতো, রোজ অত্যাচার করতো। স্যার এটা বাদলই কিন্তু করেছে। বীর এটা বললো যে নিতা কখনোই ওকে বলেনি যে বাদল ওকে খুব মারধর করতো। স্যার স্যার মহিলারা এইসব কথা শেয়ার করে না। স্যার আমি জানি এটা, কারণ আমার প্রতিবেশী আছে এরকম। বুঝতে পারছি পূর্ববী, কিন্তু তার জন্য প্রমাণ চাই। বাদলের বিরুদ্ধে আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। পুরবী, আমার মনে হয় তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি বাড়ি যেতে পারো যদি স্যার বলেন তাহলে। দেখো, যদি বাড়ি যেতে ইচ্ছে করে তো তুমি যেতে পারো। স্যার আজ তো এর একটা শেষ দেখেই ছাড়বো। কতদিন এইভাবে কাঁদবে? এই লড়াইটা তোমায় নিজেকেই লড়তে হবে। কতদিন এইভাবে চুপ করে মার খাবে? কিরকম নির্দয়ের মতন মেরেছে। একজন মানুষ এত নীচ হয় কি করে? না না, এটা উনি মারেননি। মানে যখন উনি মারছিলেন তখন আমি বাঁচার জন্য হাত তুললাম, ব্যাস
তখনই এই আঘাত লাগলো। এখন এই আঘাতগুলো লুকিয়ে কোনো লাভ নেই। সাহসের সাথে কাজ করো, আরও সম্মুখীন হও। কালকে সকালে গিয়েই ওর নামে পুলিশে রিপোর্ট লেখাও। এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে কি করে কমপ্লেন করতে পারি? আমি ওনাকে ছাড়তে পারবো না। কেন? মানে সারা জীবন ধরে মার খেতে থাকবে, তাই না? মা আয়। এত ছোট আমার ছেলে, ওকে নিয়ে আমি কার দৌড়ে দৌড়ে ঘুরবো? কে আশ্রয় দেবে আমাদের? যখনই বাড়ি ছাড়ার কথা ভাবি তখনই ওর ভবিষ্যতের চিন্তা আমার মাথায় আসে। কি হবে ওর? কোথা থেকে আনবো টাকা? এর চিন্তা না থাকলে কবে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতাম। এত মার তো সহ্য করতে হতো না বসে বসে। মারছিল যখন আমি বাঁচার জন্য হাত তুললাম, তখনই এই আঘাতটা লাগলো। নিতার তো অ্যাফেয়ার ছিল বীরের সাথে, আরও বাদলকে ছেড়ে অস্ট্রেলিয়াও চলে যাচ্ছিল। তাহলে বাদলের অত্যাচার কেন সহ্য করবে? হতে পারে এই আঘাতের চিহ্ন কোনো মারধরের নয়। সালুঙ্কে স্যার, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই, কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার স্যার আমার এতদিন মনে হতো বাদল নিতাকে মারতো। তো তো হিউম্যান রিফ্লেক্স অ্যাকশনে এই হাত দুটো সামনে আসা উচিত নিজেকে বাঁচাতে। তো আঘাতের চিহ্ন এখানে হবে না? হ্যাঁ ঠিকই তো, যেরকম বিনীতার হাতে আছে, রাইট? কিন্তু স্যার নিতার আঘাতের চিহ্ন ওর আঙুলের ওপর, ওর কোমরে আর ওর পায়ে রয়েছে। তাহলে এই আঘাতটা ওর ক্রিকেটের পিচে লাগেনি তো? রাইট পূরবী, তুমি যে বলছো একদম ঠিক। আমারও মনে হচ্ছে এই ধরনের চোট বলের আঘাতে হয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটা মডেলিংও তো করতো, তাহলে ও নিজের এই চোটের চিহ্নগুলো ভিনিগার দিয়ে লুকোতো। স্যার স্যার আরেকটা ফেভার চাই। বলো। 1 মিনিট স্যার, এইটা আরেকবার চেক করে নিন। স্যার, প্রবলেম সলভ হয়ে গেছে। আরে বাহ, আমাকেও বলো কি করে সলভ করলে। পঙ্কজ, তুমি সামনে এসো। আরে আরে পুরবি, তুমি পঙ্কজকে কিছু করবে না তো? না স্যার। আরে আরে পুরবি, আরে এসব কি? আরে আরে কি করছো? কি হয়েছে পুরবি? স্যার স্যার নিতার শরীরে কোনো রকম ডিফেন্সিভ ইনজুরিস নেই। আরে বাবা, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। কিন্তু তুমি বলতে কি চাইছো? স্যার নিতা যে আঘাতটা পেয়েছে সেটা নিজেকে বাঁচাতে গিয়ে পায়নি, বরং বল লাগার জন্য পেয়েছে। বল? হ্যাঁ স্যার, এই দেখুন। অভিষেক, স্মৃতি, বৈভব, এরা আবার কারা? স্যার এরা সেই ক্রিকেটার যাদের মৃত্যু ফাস্ট বল লাগার জন্য হয়েছে, মাথায় লাগার জন্য। আমি এটা ডক্টর সালুমকে কেউ দেখিয়েছি, আর ওনাকে জিজ্ঞেস করেছি যে নিতার সাথে এরকম কিছু হয়েছিল কিনা। উনি কি বললেন তাতে? স্যার সালুমকে স্যার সাপোর্ট করেছেন। উনি বলেছেন যে বল লাগার জন্য যে কোনো কিছু হতে পারে, ব্রেইন ড্যামেজ, স্পাইনাল কর্ড ইনজুরিজ, যা খুশি, 1 সেকেন্ডে মৃত্যু হতে পারে। এই মাথায় আঘাত লাগার ব্যাপারটা, এই আইডিয়াটা কোথা থেকে পেলে? স্যার ওই ভেঙে যাওয়া হেলমেটটা থেকে। আচ্ছা, হেলমেট ভাঙা থাকার কারণে নিতা খালি মাথায় অনেক রাত অবধি ক্রিকেট খেলছিল আর
বল এসে সোজা মাথায় লাগে, তাহলে তো এটা ওরই কাজ হতে পারে। খুন করেছো তুমি, নিতাকে খুন, তাই হাত করা তো পড়াতেই হবে। আপনাকে আমি আগেও বলেছি যে নিতা আমার ফেভারিট খেলোয়াড় ছিল। ফেভারিট স্টুডেন্ট ছিল সেই কারণে এক্সট্রা কোচিং দিতে, হ্যাঁ? হেলমেট ছাড়া প্র্যাকটিস করাতে, মাথায় বল মেরে খুন করে দিয়েছো, তারপরে ওর বডি থেকে গলা কেটে লুকিয়ে দিয়েছো ওই বুটিকে। না স্যার, কাজটাও হয়ে গেল আর কেউ সন্দেহ করলো না। কি আপনারা মিথ্যে গল্প বানিয়ে আমাকে ফাঁসাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে আছেটা কি এটা প্রমাণ করার জন্য? ঠিক আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কি করছেন? এটা আমার একাডেমি, আমি যা বলবো তাই হবে এখানে। দাঁড়ান। তোমার একাডেমি? এটা তোমার একাডেমি কবে থেকে হলো? তুমি এখানে শুধু একজন কোচ। এই হলো প্রমাণ। ফটো দেখেই আমরা বুঝে গেছিলাম যে এই পিচ ছাড়া আর ভালো জায়গা হবে না তোমার নিতার মাথাটা লুকানোর জন্য। এটা ছাড়াও তোমার আঙুলের ছাপও আমরা পেয়ে গেছি। তোমার কাছে এখন অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মেরেছি নিতাকে, কিন্তু আমি ওকে মারতে চাইনি। ও তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। হেলমেট তো ভেঙে গেছে, অন্য হেলমেট নিয়ে আসি। না, দরকার নেই, বিনা হেলমেটে খেলা শেখো। ওকে? কিন্তু স্যার, চোট লেগে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, ভয় তো থাকবে, কিন্তু বল থেকে কি করে বাঁচতে হয় এটাও তো শিখতে হবে না? কিছু হবে না, খেলো। স্যার, আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না? তাহলে বডিটা লুকানোর কি দরকার ছিল? কে বিশ্বাস করতো যেটা অ্যাক্সিডেন্ট একটা? কে বিশ্বাস করতো? তুমি ওর মাথাটা কেটে কেন লুকিয়েছিলে? নিতার মাথাতে বল লেগে গেছিল, আর ওই বলের চিহ্নটার মাথায় ছিল। আমার মনে হয়েছিল আমি ধরা পড়ে যাব, তাই জন্য মাথাটা কেটে ওটাকে লুকিয়ে দিয়েছিলাম। শিবকে খুন করলে কেন তুমি? কিছুদিন আগে শিব আর বীরের ঝগড়া হয়েছিল, কারণ শিব নিতার উপর নজর রাখতো, আর এই ব্যাপারটা আমি জেনে গেছিলাম। তাই আমি ভাবলাম ও বোধহয় আমাকে দেখে নিয়েছে। বস, আমি আপনার সাথে দেখা করতে চাই, একটা খুব দরকারি কথা আছে। কিন্তু আমি সত্যি বলছি স্যার, এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি জেনে শুনে ওকে মারিনি। শিবকে তো তুমি ইচ্ছে করে খুন করেছিলে। দুটো অপরাধ করেছো তুমি। তোমার বিচার তো এবার আদালত করবে। আসুন, কাম কাম কাম। আজকে থেকে আপনি আর আপনার ছেলে এখানে থাকবেন, আমার ফ্ল্যাটে আমার সাথে। আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনাকে ধন্যবাদ কি করে জানাবো। আপনার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যা কিছু করছি নিজের জন্য করছি। নিজের জন্য? মানে? মানে আমি এখানে একা থাকি, একদম একা। এখন তোমরা এসে গেলে তো আমারও কোম্পানি হয়ে যাবে। আজকে থেকে না আপনার গায়ে কেউ হাত তুলবে, না আপনাকে আপনার ছেলের ভবিষ্যতের জন্য কোনো রকম চিন্তা করতে হবে। খুন করা, অপহরণ, লুটপাট,
বোম ব্লাস্ট, দেশের মধ্যে আতঙ্ক ছড়ানো, অস্ত্র চোরা কারবারি, আরো না জানি কি কি। এই গ্যাংয়ের মেম্বারদের মধ্যে তাদের হেডের এত ভয় আছে যে ও ধরা পড়ার আগে কিংবা ধরা পড়ার পরে নিজেই নিজেকে শেষ করে দেবে। গত 3 মাস ধরে ওয়েব ট্রেল দিয়ে ফলো করার পর এখন গিয়ে এই আজিঙ্কিয়া আমাদের হাতে ধরা পড়বে। স্যার, একবারই আজিঙ্কাকে আমরা যদি ধরতে পারি না, তারপর এই আই অর্গানাইজেশনের চিফকেও আমরা ধরে ফেলবো। একদম। আর ওই আমাদের ওর কাছে পৌঁছে দেবে। ওই হচ্ছে আজিঙ্কিয়া আর ওর গাড়ি। আমরা ছাড়া আর কেউ ওর পিছু নিয়েছে। ফ্রেডি, একটা কাজ করো, লোকাল কপসে ফোন করে অ্যালার্ট করে দাও যেন ওরা সতর্ক থাকে। যদি এই আজিঙ্কা নিজের রাস্তা বদলে যায় তাহলে? ড্রাইভার গাড়ি ওখানে নিয়ে যাবে যেটা ওকে বলা হয়েছে। একটা কাজ করি, এদের আগে গিয়ে দেখি এরা কে হতে পারে। আইয়ের সিকিউরিটির লোক, আজিঙ্কিয়ার সিকিউরিটির জন্য পাঠানো হয়েছে। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? স্যার, চিন্তা করবেন না, এটা সোজা রাস্তা। ওদিকে ফ্লাইওভারের ওপর প্রচুর ট্রাফিক থাকে। হ্যাঁ স্যার, গাড়ি মন্দরওয়াড়ির দিকে যাচ্ছে। আমরা পেছনেই আছি। আপনারা স্যার আগে থেকেই অ্যাটাক করুন। এরা কি, যারা আজিঙ্কিয়াকে মারতে চাইছে? গান নিচে। আমরা সিআইডি থেকে আসছি। শ্রেয়া, তুমি এখানে কি করছো? হ্যাঁ স্যার, আমি ডিউটিতে আছি। ডিউটি? কিসের ডিউটি? স্যার, আমরা আইবি থেকে আসছি। অনেকদিন ধরেই এই লোকটার পিছু নিচ্ছি। স্যার, একে দা আই গ্যাংয়ের ডান হাত বলা চলে। ঠিক আছে, বাকি কথা আমরা পরে বলবো। আগে এই আজিঙ্কিয়াকে বিউরোতে নিয়ে চলো। সিআইডি ছেড়ে বেরোনোর পর এই প্রথম আপনাদের সাথে দেখা হলো। খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে শ্রেয়া। আমাদের সঙ্গে কাজ করা একজন অফিসারের আইবিতে প্রমোশন হয়েছে। শ্রেয়া, এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তুমি লিডার? ইয়েস স্যার। আমাদের টিম তাদের ওপর নজর রাখে যারা টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত, যারা বড় বড় কন্ট্রাক্ট কিলারদের কন্ট্রাক্ট দেয়, বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মিনিস্টার বা কোনো বিখ্যাত মানুষকে মারার জন্য। স্যার, এটা হলো আমার টিম, আবির, যতীন আর মায়া। স্যার, আমাদের টিমকে আলফা 10 নাম দেওয়া হয়েছে। দেশের সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের কাছে আছে। আমি এমনিতেই তোমাকে নিয়ে গর্ব করি। তুমি এত সাহসিকতার কাজ করছো। আর তাছাড়া আমাদের দুজনের মিশন তো একই, একসাথে মিলে মিশনকে এগিয়ে নিতে হবে। অ্যাবসলিউটলি স্যার। দ্য আই গ্যাংকে ধরার জন্য আর এদের সমস্ত ইনফরমেশন বের করার জন্য একসাথে কাজ করব। স্যার, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় বেশি নেই। কিন্তু প্রোটোকল তো ফলো করতেই হবে। কিন্তু এরকম কেসে প্রোটোকলের কোনো দরকার নেই।
তাহলে চলো দেখি আমরা আজিঙ্কিয়া তার মুখ খোলে কিনা। এতদিন বাদে তোমাকে দেখে খুব ভালো লাগলো শ্রেয়া। ইউ ডুইং এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের সবাইকে খুব মিস করি। আমি জানি আমাকে কেন এনেছেন। যদি জানোই তো মুখ খুলছো না কেন? মুখ খোলানো সহজ নয়। মুখ তো খুলতেই হবে, তবে তুমি নিজেই মুখ খুলবে নাকি আমাদের অর্গানাইজেশনের? আমি এখনো কোনো প্ল্যান পাইনি। বম কোথায় ফিট করা হবে সেটা আমি জানি না। তাহলে তুমি যতটুকু জানো সেটাই বলো আমাদের। এর থেকে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না। বলতে তো তোমাকে হবেই আজিঙ্কিয়া, কারণ তোমার কাছে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। আমি ঠিক করে ফেলেছি যে আমাকে কি করতে হবে। যে অর্গানাইজেশনের হয়ে তুমি কাজ করো, দ্য আই, ওরা সারা পৃথিবীর যত বাজে কাজ করে, ওয়েব অপারেশন, মানি ট্রানজাকশন, কন্ট্রাক্ট কিলিং, ড্রাগ ডিলিং, বম ব্লাস্ট, আর এই সব কিছুর সঙ্গে তুমি জড়িত, আমাদের কাছে প্রমাণও আছে। তোমার এজ মাত্র 36। মুখ না খুললে সারা জীবন কিন্তু জেলেই থাকতে হবে। এখান থেকে বেরোনোর জন্য তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে। কি? দাই এই গ্যাংয়ের মাথাকে আর কোথা থেকে অপারেট করে। যদি বলতে চাও তাহলে বলে ফেলো, না হলে আমি দুটো কথা বলতে চাইব। আই, যার মানে চোখ, চোখের লেন্সও থাকে, ভিউ ফাইন্ডার, কি হোল, যার মানে যেখানে যেখানে ক্যামেরা সেখানে সেখানে দি আই। তার মানে এখানেও ক্যামেরা আছে আর আইও এখানে আছে। আমাকে শুনতে পাচ্ছে? আই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই চালাকি করা বন্ধ কর, বুঝলি? আমি কোনো নাটক করছি না। আই এখানেই আছে। আমার আয়ের জন্য একটা মেসেজ আছে। যদি আমার কোনো কিছু হয় তাহলে আমার 3 জন লোক, যারা আয়ের ব্যাপারে সবকিছু জানে, ওরা সকলের সামনে আয়ের সব সত্যকে নিয়ে আসবে। শুনলে তুমি? শুনতে পাচ্ছ তুমি? দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে। বাজে কথা বন্ধ কর। আমি কোনো বাজে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। মনে রেখো এটা। দ্য লায়ন উইল রোর। সিংহ গজরাবে আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাবে। কি বললে তুমি? আমাদের সবাইকে নিয়ে যাবে? হ্যাঁ, সবাইকে নিয়ে যাবে? ঘাবড়িও না, সিআইডি তোমাকে মারবে না, কারণ তুমি আইয়ের হ্যাকার। হ্যাঁ, আইয়ের হ্যাকার। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি। তুমি জানো অনেক কিছু, কিন্তু এদেরকে হয়তো তুমি চেনো না। এরা আইবি অফিসার, আলফা 10। এদের কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড থাকে না। বুঝতে পারছিস আমি কি বলছি? কেউ জানতেও পারবে না তোমার সাথে কি হলো আর তোমায় কে মারলো। তোমরা তোমরা আমায় মেরে ফেলবে? না, আমরা না, এরা। না, তোমরা
তোমরা এটা করতে পারো না। আমরা দেশের সুরক্ষার জন্য যা খুশি তাই করতে পারি। তোমরা ওই 3 জনকে খুঁজে নাও। দিয়ায়ের ব্যাপারে সবকিছু জানতে পেরে যাবে। দ্য লাইন উইল রোর, সিংহ গজরাবে। কারা ওই 3 জন? এভাবে নয়, যদি আমি ওই 3 জনের ব্যাপারে তোমাদেরকে সব বলে দিই তো আমি তো তাহলে তোমাদের কোনো কাজেই আসবো না। একটা ডিল করি, চলো। আমার টাকা চাই 20 কোটি, আর একটা প্রাইভেট প্লেন দেশের বাইরে যাওয়ার জন্য। তারপরে আমি তোমাদের ওই 3 জনের নাম বলে দেবো। ঠিক আছে, তোমার এই ডিলের ব্যাপারে আমরা ভেবে দেখব, কিন্তু তার আগে আমরা তোমাকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দেব, যেখানে তোমার আয় পর্যন্ত পৌঁছতে পারবে না। ফেডরিক, পঙ্কজ, নিয়ে যাও একে। এই আজিঙ্কিয়ার পুরো ফোন রেকর্ড চেক করো, দেখো কোথায় কোথায় যেত, কার কার সঙ্গে দেখা করত। ওটার থেকেই আমরা জানতে পারবো ওর বন্ধুদের ব্যাপারে, ওর ফ্যামিলির ব্যাপারে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই ওই 3 জনের ব্যাপারে, যেটা এ বলতে চাইছে না। ওদের ব্যাপারে আমার বিশ্বাস আমরা জানতে পারবো। ওর পুরো কুষ্টি ঠিকুজি খুঁজে বের করো। স্যার, ডক্টর সালুখের 2 দিন লাগবে এই ব্লাস্টে কি কি ইউজ হয়েছিল সেটা খুঁজে বের করতে। বুঝতে পারছি না স্যার, বোম কখন আর কোথায় রাখা ছিল? স্যার, ডক্টর সালুখে সেই ব্যাপারেও রিসার্চ করছেন। জানি না স্যার, শ্রেয়া গাড়িতে ওঠা জেদ কেন করলো? স্যার, আজিঙ্কিয়া আমার সাথে আমার গাড়িতে থাকবে, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে আমরাও ওই গাড়িতে যাব। না না স্যার, আপনারা অন্য গাড়িতেই আসুন। দেখো, সিকিউরিটির দিক থেকে দেখতে গেলেও আমরাও যদি তোমার গাড়ি করে যাই। স্যার, সিকিউরিটির জন্য আমার টিম তো থাকবেই, আর আপনারাও তো আসছেন পেছনে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু শ্রেয়া একটা কথা ভালো করে মনে রাখবে, এই আজিঙ্কিয়া আই গ্রুপের লোক, আর আই এর লোকেরা কখন কি করে কিচ্ছু বলা যায় না।
স্যার অজিঙ্কের ব্যাপারে সব ইনফরমেশন চেক করেছি। মোবাইল রেকর্ড আর ল্যাপটপ রেকর্ড থেকে জানতে পেরেছি অজিঙ্কের পরিবারে কেউ ছিল না, শুধু সেই এমপ্লয়িজরাই যারা সেই কোম্পানিতে চাকরি করত, আর একটা মেয়ে যার সাথে ও সবসময় দেখা করত। মেয়েটি কে? নিশা। আমি জানতাম কিছু তো একটা হয়েছে। আমি এতবার জিজ্ঞাসা করার পরেও ও আমায় কিছুই বলল না। আচ্ছা, আজিঙ্কিয়া কি কিছু লুকিয়েছিল তোমার কাছে? জানি না স্যার, আমি ওর গার্লফ্রেন্ড তো ছিলাম, কিন্তু আমি ওর খুব ভালো বন্ধুও ছিলাম। আমি ওর মুখ দেখেই বুঝতে পারতাম যে কিছু তো একটা হয়েছে। মানে এটা কি? মানে তুমি কেন এরকম বলছো? ওর আচরণে কোনো চেঞ্জ দেখেছিলে কিনা? তুমি কিছু দেখেছিলে কি বা কিছু শুনেছো? স্যার, কেমন অদ্ভুত ব্যবহার করত, আর ভয় ভয় থাকতো, মুখে টেনশনের ছাপ থাকতো। টেনশন? কি ধরনের টেনশন? মানে আমি বলতে চাইছি যে কেউ ওকে হুমকি দিচ্ছিল বা ওকে কেউ ভয় দেখাচ্ছিল? কোনো কথা তো কোনোদিন শেয়ার করেনি ও, কিন্তু কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল। এরকম মনে হতো যে কেউ ওর ওপর নজর রাখছে। তুমি জানো, কালকে ট্রিপে আমার খুব মজা হয়েছে, আমি খুব এনজয় করেছি। আর এত মজা হয়েছে না, আমার এরকম মনে হচ্ছিল যে আমি স্বর্গে আছি। আজাঙ্কিয়া, তুমি শুনছো তো? আজিঙ্কিয়া, তুমি এরকম বিহেভ কেন করছো? তুমি এদিকে ওদিকে কেন দেখছো?